আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত মনোনয়ন প্রত্যাশীরা। বিপুল সংখ্যক জামিন, ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি। জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা, স্বরাষ্ট্র উপদেষ্টা। কুষ্টিয়ায় ৬ হত্যা, হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর। পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি পেয়েছেন ৪২ জন। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা। রাজধানী থেকে সাবেক মেয়র সহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। অপহৃত হননি মুফতি মুহিবুল্লাহ, নাটক সাজিয়েছিলেন। কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমুর ঘনিষ্ঠ ঠিকাদার, ৪ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন কাঠের সেতু। সালমান শাহ হত্যা মামলা, আগাম জামিন চাইবেন সামিরা, হাইকোর্টে বর্তমান স্বামী। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল মন্থা, সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, বাতাসের গতিবেগ ২৯০ কিলোমিটার। গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১০ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সোমবার রাতে ঢাকা বিভাগের নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেছে বিএনপি। এই সভার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হন উপস্থিত মনোনয়ন প্রত্যাশীরা। তারেক রহমান বলেন, আমার মাও মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, চাইলে মাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। ৬ বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবু জনগণকে ছেড়ে যাননি। সেই মায়ের ত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যিনি জনগণের জন্য এত কিছু হারিয়েও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি, সেই মায়ের মতো আপনাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, যে মা ৪০ বছরের বাড়ি হারিয়েছে, শেখ হাসিনার হাতে নির্যাতিত হয়েছে, সেই মা দেশের মানুষের গণতন্ত্র ফেরানোর লড়াই থেকে সরে আসেননি। মা যদি আপোষ করতেন তাহলে এত কষ্ট তাকে পেতে হতো না। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। উপস্থিত নেতারাও চোখের পানি ধরে রাখতে পারেননি। আদালতের একটি উদাহরণ টেনে তিনি বলেন, যে মা সন্তানকে ভাগ হতে দেননি, তিনিই আসল মা। তেমনি আপনাদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করবেন। বিপুল সংখ্যক আসামির জামিন মঞ্জুর করায় হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এই তথ্য জানিয়েছেন। হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে জুলাই আগস্টের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনতে বিব্রত বোধ করছেন আপিল বিভাগ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৩ জন অস্ত্রসহ এবং ১০ জন অস্ত্রবিহীন। এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন উপলক্ষে ৯ দিন তারা দায়িত্বে থাকবেন। উপদেষ্টা জানান, বাহিনীর কল্যাণে নিজস্ব অর্থায়নে ৩১টি নতুন যানবাহন কেনা হয়েছে। অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিনই অভিযান চলছে এবং নির্বাচন ঘনালে তা আরো জোরদার হবে। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আদেশ দেয়া হবে ২ নভেম্বর। মামলার অপর ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা ৪ জনই পলাতক। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদক এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ৪২ জনকে আবেদন বা পরীক্ষা ছাড়াই বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ঘটনায় বাড়ির সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মণ্ডল ও সাবেক উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুদক। ২০১৩ সালে ২০টি শূন্য পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বাছাই কমিটি ১৮ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে। কিন্তু তদন্তে দেখা যায় ১৮ জনের বাইরে আরো ৪২ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ জন লিখিত পরীক্ষায় ফেল করেছেন, ১৪ জন সাক্ষাৎকারে উত্তীর্ণ হননি এবং ৩ জন আবেদনই করেননি। দুদক জানিয়েছে, উপপরিচালক ও মহাপরিচালক পরস্পরের সঙ্গে যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এই নিয়োগ করেছেন। ৪২ জন প্রার্থী বর্তমানে বিভিন্ন গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত আছেন। খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ এর নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনার তথ্য প্রকাশ করেছে আইএসপিআর। গত ২৮ সেপ্টেম্বর রামসু বাজারে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের গুলিতে ৩ জন পাহাড়ি যুবক নিহত হন। এরপর পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় দীর্ঘমেয়াদী সেনা অভিযান পরিকল্পনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ১৮ অক্টোবর থেকে বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনী টহল দল অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করে ইউপিডিএফ এর সশস্ত্র ক্যাডারদের শনাক্ত ও নির্মূল করতে। সেনা উপস্থিতির কারণে ইউপিডিএফ এর সদস্যরা দুর্গম কালাপাহাড় ও ফটিকছড়ির অঞ্চলে সরে যায়। আইএসপিআর জানায়, ইউপিডিএফ অস্থায়ী পেট্রোল বেসের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলের জনগণ, নারী ও শিশুদের জোরপূর্বক জমায়েত করে আন্দোলন শুরু করে। তারা দেশ বিদেশে থেকে অনলাইন প্রোপাগান্ডা চালিয়ে পাহাড়ি জনগণকে উত্তেজিত করে। ২৪ অক্টোবর আনুমানিক ১,০০০ জনকে বর্মাছড়ি পেট্রোল বেসে জমায়েত করে সেনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তাদের দাবি ছিল বেসটি আর্য কল্যাণ বিহারের অন্তর্ভুক্ত, কিন্তু প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়। রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ওই ৫ নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদ খতিব মুফতি মহিবুল মিয়াজি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন, এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি নিজেই। সোমবার রাতে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর ফেসবুক লাইভে যুক্ত হয়ে মহিবুল্লাহ জানান, আমি নিজেই সব করেছি, নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি। তার মেয়ে লাইভে বলেন, বড় ভাই জানিয়েছে তাদের বাবা সবকিছু স্বীকার করেছেন। পুলিশও জানায়, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে অপহরণের কোনো প্রমাণ মেলেনি। এর আগে মহিবুল্লাহ দাবি করেছিলেন ২২ অক্টোবর সকালে টঙ্গীর শিলমুন থেকে তাকে একটি অ্যাম্বুলেন্স তুলে নিয়ে যাওয়া হয় এবং পরদিন পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি হুমকি, চিঠি ও নির্যাতনের কথাও বলেছিলেন, যা এখন প্রমাণিত হয়েছে তার নিজেরই সাজানো নাটক। ঝালকাঠির নলছিটি উপজেলার ফয়রা বোনামাইল খালের ওপর প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ প্রকল্পের কাজ ৩ বছর ধরে বন্ধ রয়েছে। ২০২২ সালের ৭ জুলাই ৩,৬৪,১৯,০০০ টাকায় প্রকল্পটির কাজ শুরু হলেও এখনো মাত্র ১০ থেকে ১৫% কাজ শেষ হয়েছে। ফলে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ ও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ কাঠের সাঁকো পার হয়ে চলাচল করছেন। সূত্রে জানা গেছে, প্রকল্পটি পেয়েছিল সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম ওরফে মনির হুজুর। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান, ফলে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় এলজিইডি কর্মকর্তারা জানান, একাধিকবার চিঠি দিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় এলাকাবাসীর উন্নয়ন প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে। জনগণ অভিযোগ করছে, রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকেই। হাইকোর্টের আজ আগাম জামিন চাইবেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা হক। মঙ্গলবার সকালে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ আদালতে এসে আইনজীবীর সঙ্গে জামিন শুনানির বিষয়ে পরামর্শ করেন। এর আগে সোমবার সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। গত ২০ অক্টোবর রাতে সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলা দায়ের করেন। মামলায় সামিরা হক, শাশুড়ি লতিফা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন সহ ৯ জনকে আসামি করা হয়। মামলার পর থেকেই সামিরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তবে আজ তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়ে জামিন বিষয়ে আলোচনা করেছেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোন্থা আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার সকাল 6টায় এটি মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যা বা রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে 110 কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে। এতে সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যারিবিয়ান সাগরের মধ্য দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়া এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় জ্যামাইকার কাছাকাছি আসছে। ঝড়ের চোখ যখন দ্বীপ রাষ্ট্রদ্বীপে আঘাত হানবে, তখন হারিকেন মেলিসা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের আঘাতে জ্যামাইকায় ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে মৃত্যু হয়েছে 4 জনের। আবহাওয়াবিদরা মনে করেন এটি জ্যামাইকাতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে, যার গতিবেগ 175 মাইল বা ঘন্টায় 290 কিলোমিটার এবং বৃষ্টিপাত 101 সেন্টিমিটার পর্যন্ত হবে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF তে সেনা পাঠাতে পারে পাকিস্তান। এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইসলামাবাদের কর্মকর্তারা। সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে মঙ্গলবার এই খবর জানানো হয়। মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হলো ISF প্রতিষ্ঠা, যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত। আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা, যারা বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন, তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে। তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।